আগের পর্বে আমরা শুনেছি, আমার নাম তো জেনেই গেছো, রাজ, বাড়ি দিল্লি। নো প্রবলেম স্যার, তবে জায়গাটা তো খুব একটা ভালো নয়। তেনাদের নজর চারদিকে ঘুরছে স্যার, কখন কি হয়ে যায়। বলছি, এটা কি লোক পাঠিয়ে দেবো স্যার? না থাক, আমি একাই যাব, কাউকে লাগবে না। সিমলা বিজয় শৃঙ্গের কাছে তথ্য সংগ্রহের কাজে এসে দুষ্কৃতীদের কবলে পড়ে সে। তবে পুলিশ ঠিক সময় মতো এসে যাওয়ায় সেই যাত্রায় উদ্ধার হয় রাজ। নিশ্চয়ই টুরিস্ট। হোটেল হিল ভিউ সামনেই, আমাদের জিপে উঠুন, পৌঁছে দিচ্ছি। হোটেল হিল ভিউতে পৌঁছে গোপালকে দেখে চমকে যায় সে। এরপর আপনার খাবার স্যার। তুমি এখানে কি করে এলে? কখন এলে? আর তুমি জানলে কি করে যে আমি এখানে? এই এই তুমি কি আমাকে ফলো করছো? ওগুলো পরে রাখবে, উত্তর দাও আমার প্রশ্নের। আগে খেয়ে নিন, অনেক দেরি হয়ে গেছে, এরপর খেলে শরীর খারাপ করবে। তা আজ কোথাও যাওয়ার পরিকল্পনা করছো নাকি? বন্ধুর রহস্য মৃত্যুর কারণ জানতে চাও, তাই তো? সেই জন্যই তো তুমি নারকান্দে এসেছো। আমি সব জানি। কথাটা শুনে চমকে ওঠে রাজ। হ্যাঁ, তুমি কি করে জানলে? সত্যি করে বলো, তুমি সব জানো? তুমি সব জানো কি হয়েছিল আমার বন্ধুদের সাথে? কে আছে এসবের পিছনে? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত অধৈর্য হচ্ছ কেন বলো তো? আজ সেই পণ্ডিতের কাছে যাবে বলেই তো বেরিয়েছিলে, তাই না? তাছাড়া তথ্য সংগ্রহ সেন্টারে গিয়েও তো আমার ব্যাপারে খোঁজ খবর চালিয়েছো। সব খবর আছে আমার কাছে। হ্যাঁ, আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয় চাঁদু। আগের দিনে যখন আমার মুখে পণ্ডিতের নাম শুনেছিলে আর সে নারকান্দার ব্যাপারে অনেক কিছুই জানে শুনে তুমি চমকে উঠেছিলে, তখনই তোমার পরিকল্পনাটা আমি বুঝে গিয়েছিলাম। তবে কে বলতে পারে আজও হয়তো আমি সেই পথটা ধরব যেটা আমি গতকাল নিয়েছিলাম। কালও তো তাকে খোঁজার চেষ্টা করেছিলাম, পাইনি, তিনি ছিলেন না। তবে তুমি যে পণ্ডিতের কথা বলেছিলে তাকে কিন্তু আজ ডাকতেই হবে। আমার বেশি সময় নেই, ওদের উপর কে হামলা চালিয়েছিল আমাকে জানতেই হবে। বুঝলাম, তবে আমার মনে হয় উনি আজ চলে আসবেন। একটা বিশেষ পুজো করতে কদিনের জন্য একটু বাইরে গিয়েছিলেন। তবে তুমি যা জানতে চাও সেই ব্যাপারে তিনি অনেক কিছুই জানেন, এইটুকু আমি জানি। এবং দেখবে তিনি তোমাকে সবটা পরিষ্কার করে বলবেন। কিন্তু আমি তোমাকে একটা অনুরোধ করছি, দেখো, ভুল করেও ওই ভয়ঙ্কর বনে কিন্তু যাবে না। গেলেও তো তুমি একা গিয়ে কিছুই পাবে না, কিছু করতেও পারবে না। বরং এই দুঃসাহস তোমার জন্য বিপজ্জনক হতে পারে। কি আছে গো ওই জঙ্গলে? এসে থেকে সবার কাছে শুনছি বিপজ্জনক বিপজ্জনক। আমার দুটো বন্ধুর উপর এমন অস্বাভাবিক হামলা হলো। ধর, আমি একাই যাব, যা হয় হোক। এবার আমি পারছি না, সময় শেষ হয়ে আসছে। কাকিমাকে কথা দিয়ে এসেছিলাম, সত্যিটা আমি খুঁজে বার করবই। ললিতের কোনো খবর পেলাম না এখনো। আশা হারিয়ে ফেলো না, পণ্ডিতজি আসছেন তো। সবটা উনি তোমার সামনে দিনের আলোর মতো পরিষ্কার করে দেবেন রাজ। আর কি পরিষ্কার হবে? ললিতকেও বোধহয় আর পাবো না। আমার যে কেন তখন কাজ পড়লো, না হলে তো আমিও ওদের সাথে থাকতাম। জানো, আমার যে বন্ধু মারা গেছে, অজয়, সে বলেছিল পরের বার আমরা একসাথে যাব। আর হলো না। ভেঙে পড়ল রাজ, সাথে একটু চিন্তিত হয়ে পড়ল। কিন্তু সত্যি জানতে সে ছিল বদ্ধপরিকর। তাই 3 দিন ধরে সে নারকান্দার আশেপাশের বেশ কয়েকটি ছোট্ট গ্রাম ঘুরে ঘুরে দেখতে লাগল। স্থানীয় লোকেদের সাথে ভাব জমিয়ে আড্ডার ছলে জঙ্গলের রহস্যের ব্যাপারে খোঁজ খবর নিতে থাকল সে। সাথে গোপালও ছিল। ওরা জানতে পারল ওখানে থাকা আত্মাদের অস্তিত্বের সম্পর্কে। সে অনেক অদ্ভুত অদ্ভুত গল্প শুনল। সাথে সাথেই অনেক লোক
তাকে বনে ভূত এবং আত্মার অস্তিত্বের প্রমাণ দেখিয়েছিল। তবে তারা এও বলেছিল যে ওই আত্মারা নাকি সহজে সাধারণ মানুষকে বিরক্ত করে না, যতক্ষণ না তারা তাদের কোনো ক্ষতি করছে। আচ্ছা আচ্ছা, এই আত্মার অস্তিত্ব সত্যি? মানে আজকালকার দিনে এমন হয় নাকি? অবাক হয়ে সেই গ্রামের বয়স্ক মোড়লকে এই কথা জিজ্ঞেস করেছিল রাজ। দেখুন, আপনারা শহরের মানুষ, বিশ্বাস হবে না হয়তো আপনাদের, তবে তারা আছে। আমরা তাদের আশার শব্দ পাই। তারা এমনিতে কিছু করে না, তবে তাদের পুণ্যভূমিতে আঘাত দিলে তারা কাউকে ছাড়ে না, শেষ করে দেয়। সেই পুণ্যভূমি কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল যে তাদের থেকে, তাই তো তারা প্রাণ দিয়ে অশরীরী হয়েছে। গ্রামের মানুষের কিংবা অবলা ভ্রমণকারীদের কিচ্ছু বলে না তারা, তবে তাদের বিরক্ত করলে তারা কাউকে ছাড়ে না। কেন? কি করে তারা? তাছাড়া কি হয়েছিল তাদের সঙ্গে? আর আর এই পুণ্যভূমির ব্যাপারটাই বা কি? শোনো তবে, এখানে এই জঙ্গলের মধ্যে এক শিব মন্দির ছিল আগে। এই গ্রামেরই কিছু লোক বাবার দেখা পেয়ে প্রতিষ্ঠা করে তাকে। প্রত্যেক সোমবারে শিবলিঙ্গকে পুজো করত তারা। মেলাও বসতো এখানে। আমার বাবার সাথে আমিও সেই মেলায় ঘুরতে যেতাম। একদিন শহর থেকে কলেজে পড়া কিছু ছেলে এখানে বেড়াতে এলো। মন্দিরের চাতালে বসে মদ্যপান করলো। বারণ করেছিল গ্রামের লোক, কিন্তু বেটারা শুনলো না। গ্রামের মেয়েদের সাথে অসভ্যতা করতে শুরু করলো। গ্রামের অন্যদের সঙ্গে প্রতিবাদ করলেন আমার বাবা জয়শঙ্কর ও মা ভগবতীও। হ্যাঁ, কে তোমরা? হ্যাঁ, কোথা থেকে এসেছো? এখানে ঠাকুরের জায়গা, ওইসব ছাই পাঁশ গিলে এখানে বসবে না। তাই নাকি কাকু? ঠাকুর কিনে নিয়েছে নাকি জায়গাটা? বেশ করবো থাকবো, যা ইচ্ছে করবো। দেখি তোমার শিব কি করে। পরের জনেরও চোখ রক্ত জবার মতো লাল। হাসতে হাসতে সে বলল, তাছাড়া তোমার শিবও তো মাতাল কাকু, সেও তো ভাঙকে পড়ে থাকে, তার পুজো করছো কেন তবে? আমার দিদি সুজাতা ওদের কথা শুনে লাঠি নিয়ে ছুটে আসে। শিবের একনিষ্ঠ ভক্ত ছিল সে, কিন্তু তারপর যা হয়। তবে রে, আমার ভোলেনাথের সম্পর্কে কিছু বললে মেরে একেবারে মাথা ফাটিয়ে দেব। কথাটা বলেই দিদির গা থেকে এক ঝটকায় শাড়িটা টেনে খুলে দিল তারা। হেসে উঠলো আবার। আমার দিদি নিজেকে বাঁচাতে পরিত্রায় চিৎকার করলো। গ্রামবাসীরা যে যা হাতের সামনে পেল নিয়ে ছুটে এলো, কিন্তু কেউ কিছুই করতে পারল না। ওদের কাছে পিস্তল ছিল, তাই দিয়ে গুলি বর্ষণ করতে শুরু করলো ওরা। চোখের সামনে রক্তে ভেসে গেল এই পুণ্যভূমি। মারা গেলেন কত নিরীহ গ্রামবাসী। তারপর থেকেই এই গ্রামে মন্দিরের পাশ থেকে মেয়েদের কান্নার শব্দ শোনা যায়। আর যারাই এখানে এসে অসভ্যতা করে তারা শেষ হয়ে যায়। এই বলে কথা থামালো মোড়ল। রাজের আগের কথা মনে পড়ে, অর্থাৎ যেদিন ওর বন্ধুরা নারকান্দা রওনা দিয়েছিল সেই দিনের কথা। এই মা এখন নেই, এই ফাঁকে ব্যাগে পুরে নিতে হবে, বুঝলি? কিরে ভাই, এই দেখ সারপ্রাইজ! ট্যান ট্যান! একটা বিয়ারের বোতল তুলে দেখায় সে। এই না না না, অচেনা জায়গায় গিয়ে এসব করিস না, যদি কোনো বিপদ আপদ হয়। এই চুপ কর তো, তুই তো যাচ্ছিস না, তাই অত জ্যাঠামো করিস না। কিচ্ছু হবে না, আমরা অ্যাডাল্ট, ওকে? চুপচাপ ব্যাগে ঢুকিয়ে নেব, তারপর সময় মতো বের করে ব্যাস দে তালি। হেসে ওঠে ওরা দুজন। রাজ চুপ করে যায়।
একেও যেতে পারছে না বলে ছোট হয়েছে ওদের কাছে, এমনিতেই রেগে আছে ওর ওপর। এখন এই বিষয়ে আরো কিছু বললে হয়তো বন্ধুত্বটাই চলে যাবে। এই যে মিস্টার পারফেক্ট, ভাবছিস কি? একে তো যাচ্ছিস না, সেটা মেনে নিয়েছি। এবার মাকে যদি বলেছিস। আরে না না, কিছু বলবো না, তোরা তো আমার বন্ধু। সাবধানে যাস, আর দেখে বুঝে খাস, বুঝলি? সেই দিনের কথাগুলো মনে করে চোখটা ভিজে গেল রাজের। সেদিন যদি সত্যি ওদের কথার পাত্তা না দিয়ে কাকিমাকে সবটা বলতো সে, তাহলে হয়তো আজ পরিস্থিতিটা অন্যরকম হতো। এক হাতে চোখটা মুছে আবার প্রশ্ন করল, আপনারা তো বললেন এখানে যা হয় আপনারা জানেন। এই 1 সপ্তাহ আগে আমার 2 বন্ধু বেড়াতে এসেছিল এখানে। ওরা মানুষ ভালো হলেও স্বভাবে একটু উশৃঙ্খল। মদের নেশার অভ্যাসও ছিল ওদের। এই জঙ্গলে কয়েকদিন আগে ওদের একজনের মৃতদেহ পাওয়া গেছে, আর একজন গুরুতর অসুস্থ। এই যে ওদের ছবি, চেনেন? আগে দেখেছেন কখনো? ছবিটা হাতে নিয়ে মুখ চাওয়াচাওয়ি করে তারা। তাদের মধ্যে এক বয়স্কা ভদ্রমহিলা বলে ওঠেন, চিনি, এরা তোমার বন্ধু বাবা? নীরবে মাথা নেড়ে সম্মতি জানায় রাজ। ভদ্রমহিলা সেটা দেখেই চিৎকার করে ওঠেন, বন্ধুই যদি হয় তবে কেন পাঠালে তাদের এখানে? তাদের যে মরণ পাখা গজিয়েছিল, মরার জন্য ছটফট করছিল। আহারে, এইটুকু ছেলে দুটো, কত করে বারণ করলাম মদ খেও না, তবু আমার কথা শুনলো না কো। শুনলে বেঁচে যেত গো আমাদের চোখের সামনে। তার কথা শেষ হওয়ার আগেই তাড়াহুড়ো করে প্রশ্ন করে রাজ, আপনারা ওদের দেখেছিলেন? ওদের দুর্ঘটনার কথা জানেন? গ্রামের মোড়ল এগিয়ে আসেন এবার, বলেন, বেশিরভাগ গ্রামবাসী তোমার বন্ধুদের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা জানে বাবা। তবে শোনো, সেই রাতে ছিল অমাবস্যা। আমরা বারণ করেছিলাম। ঈশ্বরে অবিশ্বাস করে এমন একটা ভাব দেখিয়ে আমাদের কথা না শুনেই এই চত্বরে বসে মাংস দিয়ে মদ খেয়েছিল তারা। বারণ করলেও শোনেনি, আর তারপর থেকে তাদের আর এইখানে কোথাও দেখা যায়নি। আমরা অত গা করিনি কারা কোথা থেকে এসেছে। পরদিন তাদের দুজনকে জঙ্গলে অচেতন অবস্থায় দেখতে পান এই গ্রামেরই কিছু লোকজন। তাদের শরীর অসাড় হয়ে গিয়েছিল। আমরা বুঝতে পারি তারা নিশ্চয়ই সারা রাত জঙ্গলেই ছিল। আমরা এখানের গ্রামীণ হাসপাতালের ডাক্তারকে ডাকি। ওষুধে তাদের একজনকে পুনরুজ্জীবিত করা গেলেও অন্যজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যে ছেলেটি বেঁচে গিয়েছিল তার মুখ চোখ ফ্যাকাশে হয়ে বেঁকে গিয়েছিল। পরে পুলিশ এসে ওকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তার রক্তশূন্য ওই চেহারা দেখে আমরা প্রত্যেকেই প্রায় সম্মত হয়েছিলাম যে আত্মার আক্রমণেই ওদের এই দশা হয়েছিল। আর আমরা নিশ্চিত ছিলাম যে সেই ছেলে দুটো নিশ্চয়ই তেনাদের পবিত্র আবাসের কাছে মদ্যপান করে সেই স্থানকে কলুষিত করে, সেই স্থানীয় আত্মাদের বিরক্ত করে ওরা। সবটা শুনে ভেঙে পড়ে রাজ। কাঁপা কাঁপা গলায় বলে, কিন্তু আমি এখন কি করব? অজয় যে মারা গেছে, ললিত কোথায় সেটাও তো কেউ বলতে পারছে না। আর কবে বলতে পারবে সেটাও ঈশ্বরই জানেন। ওর মুখ থেকে পুরো ব্যাপারটা জানতে না পারলে কাকিমা, মানে অজয়ের মা, তাকে আমি কি উত্তর দেব? একটা উপায় আছে। বলুন না কি? মাসানিয়া অনুশীলন। তারা তাকে মাসানিয়া অনুশীলনের কথা বলছিল। এক মনে সেই সব শুনছিল সে। মোড়ল জানান, এই গ্রামে কয়েকজন সিদ্ধতান্ত্রিক থাকে।
তারা মৃত আত্মাকে ডেকে এনে তার সাথে কথা বলে মৃত্যুর কারণ নির্ণয় করে দিতে পারবে। তুমি তোমার মতো বন্ধুর সাথে কথা বলতে পারবে, কিন্তু আত্মাকে ডাকতে গেলে মৃত ব্যক্তির কিছু ব্যক্তিগত জিনিসের প্রয়োজন পড়বে তাদের। তুমি বরং দাঁড়ান, এসব কি বলছেন? এতক্ষণ যা বলছেন তার কিন্তু কোনো প্রমাণ নেই। যতক্ষণ না ললিত সুস্থ হয়ে সমস্তটা বলছে। আর এবারে প্ল্যানচেট? আমরা শিক্ষিত মশাই, এসব অযৌক্তিক আর হাস্যকর কথা বলবেন না। অসংখ্য ধন্যবাদ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। চলো গোপাল, এসব বুজরুগি শুনে কোনো লাভ নেই। কালই আমি ললিতকে ডিসচার্জ করিয়ে নিয়ে দিল্লি ফিরে যাব, ওখানেই ওর চিকিৎসা হবে। দাঁড়ান মশাই, আর 3টে দিন এখানে থেকে যান। আমরা না হয় তারপর আপনার ফেরার ব্যবস্থা করে দেব। আপনাদের দুজনেরই না হয় জঙ্গলের ভেতরে আমার বাড়িতে 3 দিনের নিমন্ত্রণ রইল। নিজের চোখে দেখলে তবেই যে বুঝতে পারবেন তেনারা আছেন নাকি নেই। তবে তারা আছেন সে আপনি বিশ্বাস করুন বা নাই করুন। বেশ, তাই হোক। আমরা বাড়িতে জানিয়ে দিচ্ছি আরও 3 দিন পর আমরা দিল্লিতে ফিরব। 2 দিন থাকব, আর তারপর পৌঁছতে আরও 1 দিন, সব মিলিয়ে ওই 3 দিন। প্রাথমিকভাবেই গ্রামের মোড়লের সব কথা রাজের কাছে অযৌক্তিক ও হাস্যকর বলে মনে হয়েছিল। কিছুতেই তাদের কথা মন থেকে বিশ্বাস করতে পারছিল না রাজ। কিন্তু অদ্ভুতভাবে তার সেই ভাবনার বদল ঘটেছিল। বিশ্বের এই নির্জন অংশে 3 দিন কাটানোর পর অনেক অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে সে তাদের অস্তিত্ব বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। গ্রামবাসীরা তাকে পণ্ডিত কেবল রাম কশ্যপের কথাও বলেছিল, যিনি আত্মাদের ডাকতে পারেন। কিন্তু সেই মুহূর্তে তিনি একটি প্রত্যন্ত গ্রামে পবিত্র আচার অনুষ্ঠান পালন করছেন, তাই তিনি কখন ফিরে আসবেন তা কেউ বলতে পারেনি। তার সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় ছিল না। তিনি যেখানে গিয়েছিলেন সেখানে কোনো মোবাইল বা ল্যান্ডলাইন কাজ করেনি। রাজের চিন্তাভাবনারও ইতিমধ্যে অনেক বদল ঘটতে শুরু করেছে। কিছু একটা বুঝে পণ্ডিতজির জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিল তারা। সে তো পণ্ডিতজির সাথে কথা বলবে আগেই ভেবেছিল। গোপাল ফিসফিস করে তাকে বলল, আমি তোমাকে এনার কথাই বলছিলাম রাজ, বলি কি থেকে যাও, দেখো আমিও থাকবো তোমার সঙ্গে। আরে চিন্তা করো না, হতেও তো পারে যে প্রশ্ন তোমার মনের মধ্যে ঘুরছে তার উত্তর তুমি পেয়ে গেলেও পেতে পারো। কিন্তু জানি তুমি তখনও বিশ্বাস করোনি, আর আজও করতে পারছো না। কিন্তু দেখো রাজ, পরখ করার জন্যই তো যেতে চেয়েছিলে, আর এখন না হয় তাই জন্যই চলো, ব্যাস মিটে গেল। কি হবে এরপর? সত্যি কি অজয়ের আত্মার সঙ্গে দেখা হবে রাজের? দেখা হলে কি বলবে সে? আচ্ছা, একটা জিনিস তো বলাই হয়নি, মনে করতে পারছেন কি ঠিক কিভাবে ভূতে চরম অবিশ্বাসী রাজ বিশ্বাস করলো ভূতে? সেই সব জানতে হলে অপেক্ষা করতে হবে পরের পর্ব পর্যন্ত। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি।